ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আলো চ্যাপ্টারটিকে আমরা কয়েকটা অংশে ভাগ করে ভিডিও করব। সেই সংক্রান্ত প্রতিসরণ সংক্রান্ত যে আলোচনাগুলো সেটা আগের দিন মোটামুটি করার চেষ্টা করেছি। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলক তল হিসাবে গোলীয় তল এর সংক্রান্ত যে আলোচনাগুলো সেটা আজ আমরা করার চেষ্টা করব। প্রথমে আমরা একটু বুঝতে চেষ্টা করি গোলীয় তলটা কি বা গোলীয় তল বলতে আমরা কি বুঝি। তোমরা গোলক অনেকেই দেখেছো বা জানো। গোলকের কোনো একটা অংশ, আমি প্রসঙ্গে আরো একবার বলছি, কোনো একটা ফাঁপা গোলকের কোনো একটা অংশ যদি আমরা কেটে নিই তাহলে সেই অংশটাই হচ্ছে গোলীয় তল। অর্থাৎ প্রতিফলক তলটা যদি কোনো একটা গোলকের অংশ হয় সেই তলটাকেই আমরা বলবো গোলীয় তল। গোলীয় তল দুই ধরনের হয়, একটা উত্তল এবং একটি অবতল। আমরা এরপরে গোলীয় তল এবং উত্তল যে দর্পণ আছে সেই দর্পণ সংক্রান্ত আমরা আলোচনা করব। আমরা এবার গোলীয় দর্পণ সম্পর্কে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি আগেই বলেছি গোলীয় দর্পণটা কি, কোনো একটা প্রতিফলক তল যদি গোলকের অংশ বিশেষ হয়, আমি আবারও বলছি কোনো প্রতিফলক তল যদি গোলকের অংশ বিশেষ হয় তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই ধরনের হয়, এক উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। আমরা ছবি এঁকে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে একটা, হলো না ভালো, ভালো করে আঁকতে চেষ্টা করি। মনে করো এটা একটা গোলক, এটা বারবার বলছি এটা কিন্তু বৃত্ত নয়, এটা একটা গোলক। এই গোলক থেকে আমি এই অংশটা কেটে নিলাম। এই ফাঁপা গোলকটা থেকে যদি আমি একটা অংশ কেটে নিই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এরকম যদি দাঁড়ায়, এই দিকটা এটা হচ্ছে উত্তল আর এই দিকটা ভেতরের দিকটা এটা যেরকম হচ্ছে উত্তল, এটা হচ্ছে আমাদের অবতল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা কোনো একটা গোলকের কোনো একটা অংশ যদি কেটে নিই যে আমরা একটা প্রতিফলক তল পাবো সেটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ আগেই বলেছি দুই ধরনের হয়, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। আমরা যদি এই দিকটার কথা ভাবি তাহলে এটা উত্তল দর্পণের মতো, এই দিকটা যদি আমরা আটকে দিই তাহলে এটা উত্তল। আবার যদি এরকম হয় তখন আমরা যদি এই দিকটাকে আমরা আটকে দিই তখন এটা অবতল দর্পণের মতো ব্যবহার করবে। আমরা কোন দিকটাকে কোনো প্রলেপ দিয়ে আটকে দিচ্ছি, রূপোর প্রলেপ বা কিছু দিয়ে আটকে দিচ্ছি সেই অনুযায়ী হচ্ছে। অর্থাৎ আমরা যদি উত্তল দিকটাকে আটকে দিই তখন এই প্রতিফলক তলটা অবতল দর্পণের মতো ব্যবহার করবে। আবার যদি এই ভেতরের দিকটা অবতল দিকটাকে যদি আমরা কোনো প্রলেপ দিয়ে আটকে দিই তাহলে এই তলটা তখন উত্তল দর্পণের মতো ব্যবহার করবে। গোলীয় দর্পণ সংক্রান্ত বিশদ আলোচনায় যাওয়ার পূর্বে কয়েকটি জিনিস সম্পর্কে আমাদের আলোচনা করে নেওয়া দরকার বা কয়েকটি জিনিস আমাদের জানা দরকার। তার একটা হচ্ছে মেরু। অর্থাৎ মেরু আমরা কাকে বলবো, 2 বক্রতা কেন্দ্র, 3 বক্রতা ব্যাসার্ধ, 4 প্রধান অক্ষ।
এই কয়েকটা বিষয়ে আমাদের জানা দরকার। তার একটা হচ্ছে মেরু, দ্বিতীয় বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ। তো আমি আগেই বলেছি যে এটা যদি একটা গোলক হয়, এখানে একটা কোনো একটা অংশ যদি আমরা কেটে নিই, তাহলে এটাকে আমরা বলবো গোলীয় দর্পণ, অর্থাৎ এখান থেকে এটা আমরা মুছে দিলাম। এই যে আমরা একটা গোলীয় দর্পণ পেলাম, এই যে এটাকে উন্মেষ বলে, এরা এই যে উন্মেষটা, এর একটা মোটামুটি মধ্যবিন্দু থাকবে। যদি কথা মনে করলাম আমরা এই বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, এই উন্মেষটা, তাহলে এটাকে বলবো আমরা, এটাই হচ্ছে মেরু। উন্মেষটা, এই উন্মেষটার যে মধ্যবিন্দু, সেটাই হচ্ছে আমাদের মেরু। এখন এর তো একটা কেন্দ্র থাকবে, মোটামুটি একটা, আমরা যদি কল্পনা করি, এটা যদি একটা বৃত্ত আঁকতে হয়, তাহলে তার একটা কেন্দ্র থাকবে। সেই কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। অর্থাৎ আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এই যে আমরা এটা পাবো, এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। আমরা এই যে ক্ষুদ্র উন্মেষটা মানে পেলাম, যেটা আগে বৃত্ত ছিল, বাকি গোলকটা ছিল, বাকি অংশটা আমি মুছে দিলাম। এই যে ক্ষুদ্র উন্মেষটা, এই ক্ষুদ্র উন্মেষটা যে গোলকের অংশ, এই ক্ষুদ্র উন্মেষটা যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, সেটাই হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। আমি আবারও বলছি, এই যে একটা অংশ কেটে নেওয়ার ফলে আমরা যে ক্ষুদ্র উন্মেষটা আমরা পেলাম, এই অংশটা, এটার মধ্যবিন্দুটা হচ্ছে মেরু। এই ক্ষুদ্র উন্মেষটা যে পুরো গোলকটা যে অংশ, তার যে কেন্দ্র, মূলত গোলকের যে কেন্দ্র, সেটাকেই আমরা বলবো বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র আর মেরু যদি আমরা যুক্ত করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। এটা বক্রতা ব্যাসার্ধ। আর এই মেরু এবং বক্রতা কেন্দ্র যুক্ত করলে যে আমরা সরল রেখা পাবো, এটা ছেদ করেও চলে যেতে পারে, তখন এইটাকে আমরা বলবো প্রধান অক্ষ। আমি আবারও বলছি, মেরু এবং বক্রতা কেন্দ্র যুক্ত করলে যে সরল রেখাটা আমরা পাবো, সেটা এটা ছেদ করে চলে যেতে পারে, সেটাকেই আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে মেরু কি হচ্ছে? এই ক্ষুদ্র উন্মেষের যে মধ্যবিন্দু, সেটা হচ্ছে মেরু। বক্রতা কেন্দ্র কি হচ্ছে? এই ক্ষুদ্র উন্মেষটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, মূলত সেটাকেই আমরা বলবো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র এবং মেরু যুক্ত করলে যে সরল রেখাটা আমরা পাবো, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর মেরু এবং বক্রতা কেন্দ্র যুক্ত করলে যে সরল রেখাটা আমরা পাবো, সেটাকে আমরা বলবো প্রধান অক্ষ। আমরা এখানে একটা গোলীয় তল দেখতে পাচ্ছি, আমরা নিলাম। আমরা মনে করি, এটা মনে করো বক্রতা কেন্দ্র। তাহলে এটা, এই যে উন্মেষটা থাকে, মূলত যেটা ক্ষুদ্র, এই যে ছোট উন্মেষটা, এটাকেই আমরা বলি রৈখিক উন্মেষ। এটা হচ্ছে আমাদের রৈখিক উন্মেষ। আর এইটা যদি আমরা যুক্ত করি, এটা দাঁড়াবে আমাদের, এটাকে বলে আমাদের কৌণিক উন্মেষ। তাহলে এটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ, এই দুটোকে যুক্ত করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কৌণিক উন্মেষ। এই প্রসঙ্গে একটা কথা তোমরা নিজেরাও বুঝতে পারছো, যদি আমাদের এই রৈখিক উন্মেষটা কম হয়, অর্থাৎ বক্রতাটা কম হয়, তাহলে কি হবে? যদি আমাদের বক্রতাটা এরকম হতো, এইটুকু হতো, তাহলে কি হতো? আমরা এইটা যুক্ত করতাম, এইটা যুক্ত করতাম, এইটা যুক্ত করতাম, তাইলে তখন এইটা হচ্ছে আমাদের রৈখিক উন্মেষ, এটা কিন্তু কৌণিক উন্মেষ। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? যে গোলকের বক্রতাটা যদি বেশি হয়, সেক্ষেত্রে রৈখিক উন্মেষ যদি বেশি হয়, তাহলে কৌণিক উন্মেষ বেশি হয়। যদি সেটা রৈখিক উন্মেষটা কমে যায়, অর্থাৎ কম হয়, আমরা দেখতে পাচ্ছি যে কৌণিক উন্মেষও আমাদের কম। যে কথাটা না বললেই নয়,
বক্রতা যদি বেশি হয় তাহলে তার উন্মেষ বেশি হবে, বক্রতা যদি কম হয় তার উন্মেষ কম হবে। গোলীয় দর্পণের ক্ষুদ্র উন্মেষ বলতে আমরা যেটা বুঝবো কত, সেটা 10 ডিগ্রি অপেক্ষা কম হতে হবে। যদি ক্ষুদ্র গোলীয় দর্পণে ক্ষুদ্র উন্মেষ বা কণিক উন্মেষ বলতে আমরা যেটা বুঝবো যে সেই কোণটা 10 ডিগ্রি থেকে যদি কম হয় সেটাই হচ্ছে আমাদের ক্ষুদ্র উন্মেষ। এই যে এটা, এখানে আমি একটা অবতল দর্পণ এঁকেছি, নাম দিলাম মনে করো এম, এটা এম নেস্ট। এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণটা পিটা হচ্ছে মেরু, সিটা হচ্ছে কেন্দ্র, বক্রতা কেন্দ্র, আর এবি হচ্ছে প্রধান অক্ষ। এখান থেকে একটা রশ্মি দেখো খুব ছোট কোণ উৎপন্ন করছে, গিয়ে অবতল লেন্সে আপতিত হয়েছে। এখান থেকে একটা রশ্মি, যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সাথে খুব ছোট কোণ উৎপন্ন করে, খুব ক্ষুদ্র কোণ উৎপন্ন করে, মূলত সেই ধরনের রশ্মিগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। আমি আবারও বলছি, যে রশ্মিগুলো প্রধান অক্ষ, এখানে প্রধান অক্ষকে এবি, এবির সাথে খুব ছোট কোণ উৎপন্ন করছে বা এই ধরনের রশ্মিগুলো, এটা উপাক্ষীয় রশ্মি। এই রশ্মিটা উপাক্ষীয় রশ্মি, এই রশ্মিটা উপাক্ষীয় রশ্মি। অর্থাৎ যে রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে খুব ছোট কোণ উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। আমি আবারও বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। যে সমস্ত রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে খুব ছোট কোণ উৎপন্ন করে সেই ধরনের রশ্মিগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। আর যেই ধরনের রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে খুব বড় কোণ উৎপন্ন করে সেগুলোকে বলবো আমরা প্রান্তিক রশ্মি। যে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের রশ্মিগুলোকে আমরা প্রান্তিক রশ্মি। আমি আবারও বলছি, যে ক্ষুদ্র উন্মেষ বলতে আমরা বুঝবো 10 ডিগ্রি থেকে কম কোণ যেখানে উৎপন্ন হয় সেটাকে মূলত ক্ষুদ্র উন্মেষ বলে। তাহলে উপাক্ষীয় রশ্মি সম্বন্ধে তোমরা ধারণা নিতেই পারো যে কত ব্যাপার। আমি আবারও বলছি, যে প্রধান অক্ষের সাথে যে কোণ খুব ছোট কোণ উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। এখানে তিনটা ছবির মতো তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা কমপ্লিট হয়নি, আমরা তোমাদের সামনে কমপ্লিট করব। এই দুটোকে বাদ দিয়ে প্রথমে এটা বুঝতে চেষ্টা করো। আমরা যেটা বুঝতে এখন বুঝতে চেষ্টা করব সেটা এরকম যে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনটা কেমন হয়, সেই ক্ষেত্রে আপাতন কোণ, প্রতিফলন কোণ আমরা কিভাবে পাবো। এটাকে ঠিকভাবে বুঝতে গেলে আগে আমাদের সমতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ, প্রতিফলন কোণটা কেমন হয় সেটা একটু আমাদের জানা দরকার, যেটা অলরেডি আমরা এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছি। এটা একটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এখানে আমরা লম্ব অঙ্কন করেছি, তাহলে এটা হচ্ছে আপাতন কোণ। অর্থাৎ আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপাতন কোণ। ঠিক একই রকম প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি প্রতিফলন কোণ। এটা হচ্ছে আমাদের আপাতিত রশ্মি, এটা অবিলম্ব, তাই এটা আপাতন কোণ। এটা প্রতিফলিত রশ্মি, এটা অবিলম্ব, তাই এটা প্রতিফলন কোণ। আর এটা হচ্ছে প্রতিফলক তল, যেখান থেকে আলোটা এসে প্রতিফলিত হয়েছে, ফিরে গেছে। এবার আমরা এই উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিফলনটা কেমন হবে সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। এখানে আমরা একটা উত্তল দর্পণের ছবি এঁকেছি। এই দর্পণটা মনে করো এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এখন মনে করো একটা আলোক রশ্মি, আমরা এবার দেখব, আমরা এতক্ষণ দেখলাম সমতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা। এবার আমরা দেখব গোলীয় দর্পণ অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কিভাবে সৃষ্টি হচ্ছে। আমরা একটা মনে করো এরকম একটা রশ্মি নিলাম, এই রশ্মিটা আপাতিত হলো গোলীয় দর্পণের উপর, এটা মনে করো এখান থেকে ফিরে গেল, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা ফিরে গেল।
ঠিক আছে, এটা একটা আপাতিত রশ্মি গোলীয় দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ফিরে গেল। এবার আমাদের লম্ব লাগবে। লম্ব ছাড়া বা অভিলম্ব ছাড়া আমরা কখনোই আপাতন কোণ বা প্রতিফলন কোণ আমরা পাবো না। আমরা সমতল দর্পণের ক্ষেত্রেও দেখছি আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো আপাতন কোণ, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো প্রতিফলন কোণ। তাহলে আমাদের এখানে লম্ব চাই। আমাদের অঙ্কে একটা উপপাদ্য আছে, সেটা বৃত্তের ক্ষেত্রে, যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এখন ব্যাসার্ধ এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এই বিন্দুতে যদি আমি ব্যাসার্ধ অঙ্কন করি, এই বিন্দুতে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই এটা আমাদের লম্ব হয়ে গেল। এই এবার আমরা এটা এদিকে বাড়িয়ে দিলাম, এই বাড়িয়ে দিলাম। এর ফলে এই যে লম্বটা, এই যে কোণটা উৎপন্ন করলো আপাতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের আপাতন কোণ। এটা একটু দেখতে খারাপ হয়েছে, আর একটু কম হবে, মনে করো এরকম মোটামুটি টানলাম। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করেছে, এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। আমরা আগেই বলেছি আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপাতন কোণ, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের আপাতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা অভিলম্ব। তাহলে এই কোণটা আপাতন কোণ এবং এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। এবার আমরা অক্ষের ক্ষেত্রে দেখি, মনে করো এটা মেরু, এটা কেন্দ্র, এটা মনে করলাম প্রধান অক্ষ, ঠিক আছে। এবার মনে করো এরকম একটা আলোক রশ্মি এখানে আপতিত হলো। আপতিত হয়ে ও করলো কি, এরকম ভাবে ফিরে গেল, এরকম ভাবে ফিরে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, ও এর আসলো, বাধা পেয়ে ফিরে চলে গেল। এইবার আমরা এখানে একটু আগেই বলছি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে আমরা যদি এটাকে যুক্ত করি তাহলে এটা লম্ব হলো। এবার এটা হলো আমাদের আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা লম্ব, এটা আপতিত রশ্মি, তাহলে এটা যে কোণটা উৎপন্ন করছে সেটা আপাতন কোণ। এটা লম্ব, এটা প্রতিফলিত রশ্মি, এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা প্রতিফলন কোণ। একটা কথা না বললেই নয়, এখানে কোণগুলো ছবি হাতে আঁকতে গিয়ে খুব ঠিক হয়নি। তো আমরা এখানে দেখেছি প্রতিফলনের সূত্রে যে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, এখানেও কিন্তু তাই। এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, অর্থাৎ আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা সমান। ছবিটা হাতে আঁকার জন্য ঠিক হয়নি, কিন্তু এই কোণটা সবসময়ের জন্য সমান। ঠিক একই রকম সমতল দর্পণের ক্ষেত্রে যেরকম প্রতিফলনের সূত্র আমরা জানি যে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, এখানে উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্র তাই আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আমরা গোলীয় দর্পণের ফোকাস এবং ফোকাস দূরত্বটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে যে গোলীয় দর্পণটা নিয়েছি এটা একটা অবতল গোলীয় দর্পণ। প্রথমে আমরা অবতল দর্পণটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা উত্তলটা নিয়ে আলোচনা করবো এক এক করে। তাহলে এখানে একটা আমরা গোলীয় দর্পণের একটা অংশ নিলাম, গোলীয় দর্পণ নিলাম। এটা হচ্ছে তোমার মেরু, এটা কথার কথা কেন্দ্র। এবার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আমি পাঠাবো। আবার আরো একটা আলোক রশ্মি, এটাও প্রধান অক্ষের সমান্তরাল, এটা আমি পাঠালাম। এই এরা অবতল লেন্সের উপর আপতিত হলো, আপতিত হয়ে এরা প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এরকম চলে গেল।
আর এও প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এও এই বিন্দু দিয়ে চলে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উত্তল অবতল লেন্সের অবতল দর্পণ, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোক রশ্মি যদি অবতল দর্পণে আপতিত হয়, আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পরে ওরা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। উত্তল লেন্সের অবতল গোলীয় দর্পণের সাপেক্ষে কোনো একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে অবতল দর্পণে আপতিত হয়, এরকম দুটি আলোক রশ্মিকে যদি আমরা এখানে যেটা দেখলাম, তারা কি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। যদি তুমি একটু বাড়াও তাহলে সেটা ছেদও করতে পারে। তাহলে মূলত সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। তাহলে আমরা যদি ব্যাপারটাকে সংজ্ঞার আকারে বলার চেষ্টা করি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। তাহলে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা আমরা জানি বক্রতা কেন্দ্র, এবং এটা হচ্ছে মেরু। এই সি এবং এই যে মেরু, এদের সংযোগকারী যে রেখা, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর এই যে ফোকাস, এটাকে যদি আমরা একটা নাম দেই এফ, তাহলে সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর পিএফ বা এফপি, পিএফ হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা বক্রতা ব্যাসার্ধ পরিমাপ করি বা ফোকাস দূরত্ব পরিমাপ করি সবসময়ের জন্য এই মেরু থেকেই পরিমাপ করতে হবে। এই কারণে মেরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি যে আমরা বক্রতা ব্যাসার্ধ পরিমাপ করি বা ফোকাস দূরত্ব পরিমাপ করি সবসময়ের জন্য এই মেরু অর্থাৎ পি বিন্দু থেকেই আমাদের পরিমাপটা করতে হবে। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বোঝার আমরা চেষ্টা করব, ফোকাসটা কিভাবে হবে। ঠিক আগের মতো আমরা বলছি, এটা একটা উত্তল দর্পণ, এটা মেরু, এটা ধরে নাও প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হলো হয়ে ও প্রতিফলিত হলো। প্রতিফলিত হলো হয়ে প্রতিফলিত হলো। ঠিক একই রকম আরো একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে উত্তল লেন্সের উপর আপতিত হলো, এই আমরা আঁকলাম। এটা প্রতিফলিত হয়ে ফিরে গেল, এইভাবে আপতিত হলো, এইও ফিরে গেল, এইও আপতিত হলো, এইও ফিরে গেল। তাহলে এই যে প্রতিফলিত রশ্মিগুলো, এটা আর মিলিত হওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি কল্পনা করি যে রশ্মিটা প্রতিফলিত হওয়ার পর এখান দিয়ে যাচ্ছে, যেটাকে ভালো ভাষায় বলে অপসৃত হচ্ছে, আমরা যদি এইভাবে মনে করি, অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুতে মিলিত হলো, মূলত এটাই হচ্ছে আমাদের ফোকাস। আমি আবারও বলছি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোক রশ্মি উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিফলিত হচ্ছে,
প্রতিফলিত হওয়ার পরে এই দিকে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমরা যদি কল্পনা করে দিই রশ্মিটা এই দিকে যাচ্ছে, তাহলে মনে হবে যে প্রধান অক্ষের উপর এই বিন্দুতে তারা মিলিত হচ্ছে, যেভাবে আমরা ছবিতে দেখালাম। তখন এটাই হচ্ছে উত্তল লেন্সের ফোকাস। তাহলে এই যে ফোকাস আর এই যে মেরু, এই যে দূরত্বটা, এটাই হবে আমাদের ফোকাস দূরত্ব। আর যদি এটা যদি কেন্দ্র হয়, তুমি যদি এটা অঙ্কন করো, এরকম করে যদি আমরা আঁকি, এগুলো তাহলে এটা যদি সি হয়, তাহলে সিপিটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই কথাটা এর আগের বারও বলেছি উত্তল লেন্সের ক্ষেত্রে, যে এই বিন্দুটা মেরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা ফোকাস বের করি, ফোকাস দূরত্ব বের করি, বা বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব বা বক্রতা ব্যাসার্ধ যাই আমরা পরিমাপ করি না কেন, সব কিছু পরিমাপ করতে হবে এই মেরু থেকে। যে এখানে এফপি হচ্ছে ফোকাস দূরত্ব, সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমি আবারও বলছি, এফপি হচ্ছে ফোকাস দূরত্ব, সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এই যে অবস্থিত বলে মনে হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে মূলত ফোকাস। এই সি এবং এই যে মেরু, এদের সংযোগকারী যে রেখা, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর এই যে ফোকাস, এটাকে যদি আমরা একটা নাম দেই এফ, তাহলে সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর পিএফ বা এফপি, পিএফ হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা বক্রতা ব্যাসার্ধ পরিমাপ করি বা ফোকাস দূরত্ব পরিমাপ করি, সবসময়ের জন্য এই মেরু থেকেই পরিমাপ করতে হবে। এই কারণে মেরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি যে আমরা বক্রতা ব্যাসার্ধ পরিমাপ করি বা ফোকাস দূরত্ব পরিমাপ করি, সবসময়ের জন্য এই মেরু অর্থাৎ পি বিন্দু থেকেই আমাদের পরিমাপটা করতে হবে। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বোঝার আমরা চেষ্টা করব, ফোকাসটা কীভাবে হবে। ঠিক আগের মতো আমরা বলছি, এটা একটা উত্তল দর্পণ, এটা মেরু, এটা ধরে নাও প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হলো হয়ে ও প্রতিফলিত হলো। প্রতিফলিত হলো হয়ে, আচ্ছা প্রতিফলিত হলো, ঠিক একই রকম আরও একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে উত্তল লেন্সের উপর আপতিত হলো। এই আমরা আঁকলাম, এটা প্রতিফলিত হয়ে ফিরে গেল, এইভাবে আপতিত হলো, এইও ফিরে গেল, এইও আপতিত হলো, এইও ফিরে গেল। তাহলে এই যে প্রতিফলিত রশ্মিগুলো, এটা আর মিলিত হওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি কল্পনা করি যে রশ্মিটা প্রতিফলিত হওয়ার পর এখান দিয়ে যাচ্ছে, যেটাকে ভালো ভাষায় বলে অপসৃত হচ্ছে, আমরা যদি এইভাবে মনে করি, অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুতে মিলিত হলো, মূলত এটাই হচ্ছে আমাদের ফোকাস। আমি আবারও বলছি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোক রশ্মি উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হওয়ার পরে এই দিকে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমরা যদি কল্পনা করে দিই রশ্মিটা এই দিকে যাচ্ছে, তাহলে
মনে হবে যে প্রধান অক্ষের উপর এই বিন্দুতে তারা মিলিত হচ্ছে, যেভাবে আমরা ছবিতে দেখালাম। তখন এটাই হচ্ছে উত্তল লেন্সের ফোকাস। তাহলে এই যে ফোকাস আর এই যে মেরু, এই যে দূরত্বটা, এটাই হবে আমাদের ফোকাস দূরত্ব। আর যদি এটা যদি কেন্দ্র হয়, তুমি যদি এটা অঙ্কন করো, এরকম করে যদি আমরা আঁকি, এগুলো তাহলে এটা যদি সি হয়, তাহলে সিপিটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই কথাটা এর আগের বারও বলেছি উত্তল লেন্সের ক্ষেত্রে, যে এই বিন্দুটা মেরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা ফোকাস বের করি, ফোকাস দূরত্ব বের করি, বা বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব বা বক্রতা ব্যাসার্ধ যাই আমরা পরিমাপ করি না কেন, সব কিছু পরিমাপ করতে হবে এই মেরু থেকে। যে এখানে এফপি হচ্ছে ফোকাস দূরত্ব, সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমি আবারও বলছি, এফপি হচ্ছে ফোকাস দূরত্ব, সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এই যে অবস্থিত বলে মনে হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে মূলত ফোকাস। আমরা এবারে অবতল দর্পণ, উত্তল দর্পণ এর সাপেক্ষে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করব। দেখো, আমি অলরেডি একটা ছবি এঁকে রাখছি। সেটা কি? এটা একটা অবতল দর্পণ এম পি এম ডেল। এক্ষেত্রে যে কথাটা না বললে নয়, ক্ষুদ্র উন্মেষযুক্ত, এগুলো খুব ছোট, অত্যন্ত ছোট। এখানে একটা এবি আলোক রশ্মি এই অবতল দর্পণে আপতিত হলো। প্রতিফলিত হওয়ার পর তারা, আমরা এর আগে যখন ফোকাস করেছি, তারা কোথা দিয়ে যাবে না, ফোকাস দিয়ে যাবে, এখান দিয়ে চলে গেল। তাহলে আমরা সেখানে দেখছি যে প্রতিফলনের পর সে ফোকাস দিয়ে যায়। আমরা বিসি যুক্ত করলাম। আমরা এর আগেও বলছিলাম যে কি, আমাদের একটা উপপাদ্য আছে এরকম, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে আমরা যদি এটা অঙ্কন করি, তাহলে এটা লম্ব হলো, বিসিটা লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা হচ্ছে আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ এ বি সি ইকুয়াল টু কোণ সিবি। কেন? এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। আমরা কি জানি? আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এবার সিপি সমান্তরাল হচ্ছে আমাদের এবি, এবং সিবি যদি বলি, সিবি বা বিসি, বিসি কি ভেদক? তাহলে তাই যদি হয়, তাহলে বিসি যদি ভেদক হয়, কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বিসিএফ, সরি বিসিএফ। এরা কেন সমান? একান্তর কোণ। এই কোণটা এটা একান্তর কোণ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, একান্তর কোণ সবসময় সমান হয় না। যদি সরল রেখা দুটো সমান্তরাল হয়, যদি ভেদক হয়, তাহলে একান্তর কোণ সমান হয়, না হলে হয় না। আমরা যখন অঙ্কন করছি, আমরা কি বলছি যে এবি যে সরল রেখা, সরি এবি যে আলোক রশ্মিটা অবতল লেন্সের উপর আপতিত হয়েছে, এটা কিভাবে আপতিত হয়েছে? প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এই যে আলোক রশ্মি এবিটা অবতল লেন্সে আপতিত হয়েছে, এটা প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে তাই বিসিটা ভেদক, এবং এই কোণটা সমান, এরা একান্তর কোণ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সুতরাং অ্যাঙ্গেল সিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ। কেন? এবিসি কোণটা সিবি কোণের সাথে সমান, আবার এবিসি কোণটা বিসিএফ কোণের সাথে সমান। তাহলে ত্রিভুজ বিএফসি, বিএফসি এর কি হচ্ছে? অ্যাঙ্গেল সিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা সমান। আমরা কি জানি? তাহলে কি দাঁড়াচ্ছে? সুতরাং এই যে ত্রিভুজ বিইসিটা, এটা কি হচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বি বাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে বিএফ আর সিএফ সমান হবে। বিএফ ইকুয়াল টু সিএফ। আমরা আগেই বলছি যে এটা খুব ক্ষুদ্র উন্মেষ, অর্থাৎ অত্যন্ত ছোট। আমরা এখানে অনেকটা বড় করে আসছি, এখানে দেখতে বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা ক্ষুদ্র উন্মেষ, অত্যন্ত ছোট কোণ। যদি এই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যদি আমরা এই সরলরেখাটা এই বরাবর আমরা আঁকতাম তাহলে এখানে যদি থাকতো তাহলে তখন এটা আর এটা প্রায় সমান হয়ে যেত, অর্থাৎ এটা ক্ষুদ্র উন্মেষ। তাহলে কি দাঁড়াবে তখন? আমরা এভাবে লিখতে পারি, ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে কি দাঁড়াবে? সিএফ বিএফ আর এফপি, বিএফ এফপি, অর্থাৎ যদি উন্মেষটা খুব ছোট হয় তাহলে বিএফ আর এফপি প্রায় সমান। তো এটাকে যদি আমরা বিএফ ইকুয়াল টু এফপি ধরে নিই তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সিপি ইকুয়াল টু সিএফ প্লাস এফপি। ঠিক আছে, সিএফ প্লাস এফপি। সুতরাং সিপি ইকুয়াল টু এফপি প্লাস এফপি, কারণ সিএফ আর এফপি সমান, এই দূরত্বটা আর এই দূরত্বটা হচ্ছে সমান। আমি এখানে একটু কথা, বিএফ আর এফপি যদি সমান হয় তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, জিনিসটা লিখে নিলে ভালো হয়। তাহলে কি হচ্ছে? সিএফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফপি, অর্থাৎ এই দূরত্বটা আর এই দূরত্বটা তখন সমান হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? সিএফ ইকুয়াল টু এফপি। তাহলে আমরা সিএফ এর পরিবর্তে এফপি লিখলাম, তাহলে সুতরাং হচ্ছে সিপি ইকুয়াল টু টুয়াইস, এটা ঠিক করে লিখি, এফপি। এখন সিপিটা কি? সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমরা আগেই বলছি সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমরা বক্রতা ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ সিপি ইকুয়াল টু, যদি আমরা আর লিখি সিপি, এবং ফোকাল দূরত্ব হচ্ছে এফপি। এফপি ইকুয়াল টু যদি আমরা এফ লিখি তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ সিপি ইকুয়াল টু যদি আমরা আর দিয়ে দ্বারা আমরা সূচিত করি, ফোকাল দূরত্ব এফপি, এইটুকু হচ্ছে ফোকাল দূরত্ব। এটাকে যদি আমরা ছোট হাতের এফ দ্বারা আমরা সূচিত করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে সিপি আর ইকুয়াল টু 2f, বা f ইকুয়াল টু r/2, অর্থাৎ ফোকাস দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ। একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ MB ইনডেক্সড, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্রধান অক্ষ, এটা যা খুশি একটা নাম দিয়ে দাও, মনে করো পি কিউ আমরা নাম দিয়ে দিলাম। এই পি কিউ প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি এবি উত্তল দর্পণের উপর আপতিত হল, আপতিত হয়ে বিজি পথে সে প্রতিফলিত হয়ে চলে গেল। এবার আমরা কি জানি? আমরা এটা টানলাম, এটা এই বিজি রশ্মিটা এই বিন্দুতে আমাদের কি হচ্ছে? অপসৃত হচ্ছে।
তাহলে এটা নিশ্চয়ই এই ক্ষুদ্র উন্মেষের এটা আমরা ফোকাস বলতে পারি, এফটাকে ফোকাস, এফপিটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, আর সিএফটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমরা এটাকে আগের অঙ্কে পরে লিখেছিলাম, আগের যখন আমরা অবতল লেন্সের অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বুঝিয়েছিলাম। এবার আমরা একটু আগে লিখে নিই। আমাদের এখানে ফোকাস দূরত্ব, আচ্ছা এখানে লিখি, ফোকাস দূরত্ব কি হচ্ছে আমাদের এফপি বা পিএফ যা কিছু, এটাকে আমরা এফ দ্বারা লিখব। বক্রতা ব্যাসার্ধ এটাকে আমরা বক্রতা সিপি, এটাকে আমরা আর দ্বারা লিখব। এবার আমরা বিসি যুক্ত করলাম। আমরা এর আগেও বলছি একই কথা, আমি আবারও বলছি, আমরা কি জানি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে বিসিটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে এই যে কোণটা এটা হচ্ছে আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। আমরা কি জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল এ, এটা কিছু দেওয়া হয়নি না, আচ্ছা এটা একটা কিছু দিয়ে দাও, মনে কর আর দিলাম, অ্যাঙ্গেল এ বি আর এটা আমাদের আপাতন কোণ, আর অ্যাঙ্গেল আর বি ডি, অ্যাঙ্গেল আর বি ডি এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। আমরা কি জানি আপাতন কোণ প্রতিফলন কোণ সমান। আবার তোমরা লক্ষ্য করো এই এবি সমান্তরাল সিপি বা পি কিউ, আবার এবি সমান্তরাল সিপি এবং কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ভেদক। কোনটা ভেদক? বিসি হচ্ছে ভেদক, ভেদক। তাই যদি হয় তাহলে এই কোণটা সমান হবে। কোন কি হচ্ছে অ্যাঙ্গেল এ বি আর ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ সিবি লেখা যেতে পারে, বা বিসিএ এফ সি বি। এরা কিন্তু অনুরূপ কোণ, মনে রাখতে হবে, এরা একান্তর কোণ না। এটাকে যদি আমরা এই করে বাড়াই তাহলে এটা যদি ভেদক হয় তাহলে যেটা দাঁড়াচ্ছে এটা ইকুয়াল টু এটা হবে। এবার কেন লক্ষ্য করো, আমরা এইটাকে যদি আমরা এই দিকে বাড়াই তাহলে কি দাঁড়াচ্ছে, এই কোণটা সমান, আবার এই কোণটা সমান, এর অর্থ এই কোণটা সমান। আমি আবারও বলছি, আমরা যদি এটাকে বাড়াই এটা সমান, কেন এরা একান্তর কোণ, আবার এটা সমান, কেন এরা বিপ্রতীপ কোণ। তার মানে এটা ইকুয়াল টু এটা। তাহলে যদি আমি ডিটেইলে করি তাহলে আর একটু বড় হবে। ঠিক আছে, আমি এটাকে একটু ডিটেইলে চলে যাচ্ছি, এটাকে আমি মুছে দিচ্ছি। বিসি ভেদক, এখানে একটা নাম দিয়ে দিলাম, মনে করে এস। তাহলে বিসি ভেদক, আমরা যদি এটাকে একটু বর্ধিত করি তাহলে কি দেখা যাচ্ছে, আমরা এখানে পাবো অ্যাঙ্গেল এস বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ একান্তর কোণেরা। আবার লক্ষ্য করো অ্যাঙ্গেল ABR ইকুয়াল টু অ্যাঙ্গেল CBS এরা বিপ্রতীপ কোণ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি,
এই যে সিবিএস আর বিসিএফ সমান আর সিবিএস এবিআর সমান, দেওয়ার পর দাঁড়াচ্ছে অ্যাঙ্গেল এ বিআর ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ। এই অর্থাৎ এবিআর কোণটা এটা আর বিসিএফ কোণটা, অর্থাৎ এই কোণটা সমান, যেটা আমরা একবারে আগে লিখেছিলাম। তাহলে আবার অ্যাঙ্গেল এ বিআর ইকুয়াল টু অ্যাঙ্গেল আর বিডি। এবং অ্যাঙ্গেল সিবিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর বিডি। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাঙ্গেল এ বিআর ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএফ। তাহলে কি দাঁড়াচ্ছে সিবিএফ, অর্থাৎ সিবিএফ অ্যাঙ্গেলটা, সিবিএফ কোনটা, সিবিএফ এই অ্যাঙ্গেলটা কার সাথে সমান না এবিআর এই অ্যাঙ্গেলের সাথে সমান, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল সিবিএফ ইকুয়াল টু সিবিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ। বিসিএফ সুতরাং ত্রিভুজ বিসিএফ সমদ্বিবাহু। তাহলে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু। তাহলে এটা যদি সমদ্বিবাহু হয় তাহলে আমরা লিখতে পারি যে সিএফ ইকুয়াল টু বিএফ। আমরা আবারও বলছি, এটা যদি আগের মধ্যে যদি খুব ক্ষুদ্র উন্মেষ হয়, তাহলে এটা যদি মনে করো এটা যদি আমরা এখানে না এঁকে এটা যদি একদম এরকম আঁকতাম, তাহলে কি দাঁড়াতো, এই যে এটা আর এটা প্রায় সমান হয়ে যেত। এর অর্থ কি দাঁড়াচ্ছে, সিএফ ইকুয়াল টু বিএফ। যেহেতু না যদি উন্মেষ খুব ক্ষুদ্র হয় তখন কি হচ্ছে, সিএফ প্রায় সমান্তরাল হয়ে যাচ্ছে এফ পি। অর্থাৎ আমরা এটা যদি সমান ধরে নিই সিএফ ইকুয়াল টু এফ পি, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, সিপি আমরা এবার লিখব, সুতরাং সিপি ইকুয়াল টু সিএফ প্লাস এফ পি। সুতরাং সিপি ইকুয়াল টু সিএফ এর পরিবর্তে যদি আমরা এফ পি লিখি, কারণ যে আমরা এখানে প্রমাণ করছি, প্লাস এফ পি। দেয়ারফর সিপি ইকুয়াল টু 2FP। আমরা কি দেখছি, এই যে এফপি মানে হচ্ছে এফ, সিপি মানে হচ্ছে আর, তাহলে সুতরাং আর ইকুয়াল টু 2F। সুতরাং এফ ইকুয়াল টু আর বাই 2। এই যে আমরা এফপি ইকুয়াল টু হচ্ছে এফ, সিপি ইকুয়াল টু আর, যা আমরা আগেই বলে নিয়েছি। তাহলে আমরা দেখলাম উত্তল দর্পণ বা অবতল দর্পণ প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি রাখছি, এফ ইকুয়াল টু আর বাই 2 বা 2F ইকুয়াল টু হচ্ছে আর, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। উত্তল দর্পণ বা অবতল দর্পণ প্রত্যেকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমাদের ফোকাস দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ।
এটা আবারও সেই ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা অবতল দর্পণ নিলাম, আমরা মনে করো নাম দিলাম এম পি এম ডেস্ট। এটার ফোকাস দূরত্ব এফ, এটা বক্রতা কেন্দ্র সি। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অবতল লেন্সের সাপেক্ষে কোনো একটা বস্তুর প্রতিবিম্বের গঠনের অবস্থা, প্রতিবিম্বটা কীরকম হবে ইত্যাদি। আমরা বস্তুটাকে এইখানে রাখলাম, এই ফোকাস দূরত্ব এবং বক্রতা কেন্দ্র এর মাঝে মনে করে এইখানে বস্তুটাকে আমরা রাখলাম। এরকম একটা বস্তু আমরা নিলাম, তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি প্রধানক্ষের সমান্তরালভাবে আমাদের দর্পণে, গোলীয় দর্পণে আপতিত হলো। আমরা কি জানি, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে। এই আরেকটা আলোক রশ্মিকে যদি আমরা লম্বভাবে আমরা আরও একটা আলোক রশ্মি এখান থেকে এই দর্পণের উপর লম্বভাবে আমরা ফেললাম। এখন এটা যেহেতু অপসারী, তাই এটা লম্বভাবে ফেললে ও প্রতিফলনের জন্য কোনো কোণ পাবে না। কোণ না পেয়ে ও একই রাস্তায় ও ব্যাক করবে, অর্থাৎ ওটাকে যেহেতু লম্বভাবে আমাদের ফেলা হচ্ছে, তাহলে ও এই রাস্তায় যাবে, আবার এই রাস্তাতেই ব্যাক করবে। এটা এইভাবে গেল, এই রাস্তা পাওয়ার জন্য ফোকাস দিয়ে গেল, এটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে আসলো। আর এই রশ্মিটা যেহেতু লম্বভাবে আমরা অবতল দর্পণের উপর ফেলছি, তাহলে 0 ডিগ্রি কোণেও প্রতিফলিত হবে, অর্থাৎ ওই একই রাস্তায়ও ব্যাক করবে। ব্যাক করে তার এই রশ্মি দুটো এখানে এসে মিলিত হলো। এই যে মিলিত হলো, এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্বের অবস্থান। এটা অর্থাৎ কি পেলাম আমরা, এটা হচ্ছে বস্তু, এটা তার প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা হচ্ছে বস্তু থেকে বড়, যেহেতু পাওয়া গেল, তাহলে এটা সৎ প্রতিবিম্ব। আর কি অবশিষ্ট, দেখো এর মাথা হচ্ছে উপর দিকে, এর মাথা হচ্ছে নিচ দিকে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমাদের সৎ প্রতিবিম্ব পেতে হয়, তাহলে বস্তুকে কোথায় রাখতে হচ্ছে, শুধু সি অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে, বা তার বেশিও তুমি যদি রাখো তাও তুমি পেতে পারো। তাহলে রশ্মিগুলো কীভাবে পাঠানো হচ্ছে সেটা বুঝতে চেষ্টা করে। এর আগেও আমরা বলেছি যে কোনো একটা রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে ফেলা হয়, সেটা ফোকাস দিয়ে যাবে। আর কোনো একটা রশ্মিকে যদি লম্বভাবে দর্পণের উপর ফেলা হয়, লম্বভাবে আপতিত হলেও তাহলেও প্রতিফলনের কোণ পাবে না, 0 ডিগ্রি প্রতিফলন কোণ। এটা আমরা আগের ভিডিওতে বলেছি, 0 ডিগ্রি প্রতিফলন কোণ হওয়ার জন্য ও একই রাস্তায় ব্যাক করবে। এই রশ্মি দুটো যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্বের অবস্থা। আমরা আরও একটা গোলীয় দর্পণ নিলাম, এম পি এম ড্যাশ। এটা পিটা মেরু, একটা হচ্ছে প্রধান, এই এবিটা হচ্ছে প্রধান অক্ষ, একটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার আমরা বস্তুটাকে এই ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখতে চাচ্ছি। ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি রাখি, তাহলে কি হবে, বস্তুটা এই প্রধান অক্ষের সমান্তরাল আমরা আলোক রশ্মি ফেললাম, এটা কি হবে, ফোকাস দিয়ে যাবে। এটা ফোকাস দিয়ে যাবে, এইভাবে চলে গেল। আর আরো একটা আলোক রশ্মি যদি আমরা লম্বভাবে ফেলি, তাহলে সেটা কি হবে, এটা কি হবে, এটা এইভাবে যাবে,
আবার ওই রাস্তাতেই ব্যাক করবে। তাহলে আমরা কি করলাম, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে আমরা একটা বস্তু নিলাম, একটা আলোক রশ্মিকে কি করলাম, প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণে ফেললাম, সেটা যথারীতি ফোকাস দিয়ে চলে গেল। আর একটা রশ্মিকে লম্বভাবে দর্পণের উপর ফেললাম, এটা যেহেতু লম্বভাবে ফেলা হলো রশ্মিটাকে, সুতরাং ওটা ওইভাবেই ব্যাক করবে। এবার আমরা প্রতিবিম্ব পাচ্ছি কিনা দেখি। এটাকে যদি আমরা বাড়াই, তাহলে এটা দেখো বেড়ে যাচ্ছে, এই যে এইভাবে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু কখনোই ছেদ করবে না। তাহলে এবার আমরা যদি এটাকে পেছন দিকে বাড়াই, এইভাবে যদি আমরা পেছন দিকে বাড়ানোর চেষ্টা করি, লক্ষ্য করো এই এবং এটা যথারীতি একসময় এটা ছেদ করবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রতিবিম্বের অবস্থান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো, আমরা যদি কোনো একটা বস্তুকে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখি, তাহলে কি হচ্ছে, আমরা প্রতিবিম্ব কি পাচ্ছি? প্রতিবিম্ব পাচ্ছি অসৎ প্রতিবিম্ব পাচ্ছি। আর কি পাচ্ছি? বস্তু থেকে বড় পাচ্ছি এবং সমশীর্ষ, এর মাথা যেদিকে এর মাথাও একই দিকে। কিভাবে পাচ্ছি সেটা আরও একবার একটু আলোচনা করে নিই। বস্তুটাকে আমরা ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখছি। ফোকাস দূরত্ব কোনটা? ফোকাস আর মেরুর মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তার মানে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। বস্তুটাকে আমরা এখানে রাখছি, এখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ফেললাম, এটা যথারীতি ফোকাস দিয়ে চলে গেল। আরও একটা আলোক রশ্মি লম্বভাবে আমরা ফেললাম হচ্ছে গোলীয় দর্পণে, সেটা যেহেতু লম্বভাবে ফেলা হয়েছে, শুধু রশ্মিটা ওই রাস্তাতেই ব্যাক করবে। কেন? ওটা প্রতিফলনের জন্য কোণ পাবে না, ওটা 0 ডিগ্রি কোণে ব্যাক করবে। এর ফলে কি হচ্ছে, এইদিকে কোনোভাবে মিলিত হওয়ার সম্ভাবনা নেই। এটা রশ্মিটা যত বাড়তে থাকবে তত তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি এটাকে উল্টো দিকে করে যাই, অপসৃত হচ্ছে বলে আমরা মনে করে নিই বা ধরে নিই, তাহলে যে ঘটনাটা ঘটছে, এইখানে কিন্তু এরা ছেদ করছে। তাহলে এইখানে আমরা প্রতিবিম্বটাকে পাচ্ছি। এবং প্রতিবিম্বের প্রকৃতি কি হচ্ছে, আমরা পাচ্ছি না প্রতিবিম্ব আমরা যেহেতু পাচ্ছি না, অসৎ প্রতিবিম্ব। এবং এই অসৎ প্রতিবিম্বটা কি হচ্ছে, সমশীর্ষ, এর মাথা যেদিকে সেদিকে এবং বস্তু থেকে বড়। আমরা গোলীয় দর্পণ অর্থাৎ উত্তল দর্পণ, অবতল দর্পণ সম্বন্ধে আমরা আলোচনা করছি, তার প্রতিবিম্ব গঠন, ফোকাস দূরত্ব, বক্রতা, ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক ইত্যাদি। এবার এই গোলীয় দর্পণের ব্যবহার, উত্তল দর্পণগুলো আমরা সাধারণত স্ট্রিট ল্যাম্পের ক্ষেত্রে এর ব্যবহার দেখে থাকি, কারণ এর ফলে আলোটা অনেক বেশি ছড়িয়ে যায়। আবার টর্চ লাইট বা গাড়ির হেডলাইট, এর ক্ষেত্রে আমরা সাধারণত অবতল দর্পণের ব্যবহার দেখে থাকি।